আমন্ত্রণ ২১ রাতে আমাদের আজকের বিষয় ডাকসুতে জিতবে কে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাকসাস সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী মিতু আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী এম আল মিনহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। মিতু আক্তারকে দিয়ে শুরু করতে চাই। ভোটের প্রচারণা তো শেষ হয়ে গেল, এখন ভোট এবং আসলে ফলাফলের জন্য অপেক্ষা। আমরা জানি যে গতকালকে আমরা দুটি জরিপ দেখেছি এবং সেই জরিপ দুটি নিয়ে যথেষ্ট আলোচনাও হচ্ছে। জরিপে পক্ষপাতিত্ব বলা হচ্ছে, যেটি নিরপেক্ষ নয় জরিপে, এবং সব জরিপেই দেখা গেছে সব পজিশনেই শিবির সমর্থিত যারা আছেন তারাই গেছে। ভিপি, জিএস, এজিএস সবখানেই শিবিরের জয় জয়কর অবস্থা আমরা দেখছি সেই জরিপে। আপনার কাছে কি মনে হয় আসলে কে জিতবে, বা এই জরিপ নিয়ে যদি একটু আপনার মন্তব্য জানাতে চাই। আসলে প্রথমত বলতে চাই যে আমার মনে হয় না যে যে জরিপগুলো চালানো হয়েছে সেই জরিপটা আসলে পার্সোনালি কোনো স্টুডেন্টের কাছে গিয়ে গিয়ে হচ্ছে চালানো হয়েছে। আমার মনে হয় এই জরিপটা পুরোপুরি হচ্ছে মিডিয়া কেন্দ্রিক জরিপ। এবং আপনি জানেন যে মানে এখন বর্তমানে হচ্ছে পুরো বাংলাদেশ ডাকসু নিয়ে হচ্ছে যে আলোচনার তোলপাড়ে আছে, এবং এই ডাকসু নিয়ে হোক বা যেভাবেই হোক শিবিরের প্রত্যেকটা সমর্থক বলেন, সাথী বলেন, পুরো বাংলাদেশে সবাই এত অ্যাক্টিভ এই ফোনে। তো সেই জায়গা থেকে যে জরিপগুলো হয়েছে, এই জরিপের দেখবেন যে যেই জরিপের সংগঠনটা যেখান থেকে আসলে করা হয়েছে সেগুলো আসলে শিবিরেরই সংগঠন। তো আসলে আমার মনে হয় না যে শিবিরের সংগঠন হলে তারা কখনোই এই জরিপটা আসলে বলবে যে আবিদ ভাই জিতবে, আমাদের কাদের জিতবে, কখনোই বলবে না। সো এটা খুবই নর্মাল একটা ব্যাপার যে ওরা ওদের ভিপিজিএস এজিএসকে আগায় রাখবে। জি, আপনার কাছে আসতে চাই বিনহাজ। বলছেন যে এটা আপনাদেরই জরিপ, সুতরাং আপনাদের জরিপে আপনাদের লোকজনই এগিয়ে থাকবে, সেটি স্বাভাবিক। আপনি কি বলবেন এই জরিপের ব্যাপারে? প্রথমত হচ্ছে জরিপের ব্যাপারটাতে আসি। মিতু যেভাবে অ্যাকিউজ করলো যে ছাত্র শিবিরের জরিপ, আমি মনে করি না যে এটা ছাত্র শিবিরের জরিপ। আমি যতটুকু জানি যে বেশ কয়েকটা মিডিয়া সেটা করেছে, আর মিডিয়া তো ছাত্র শিবিরের না, নাম্বার ওয়ান, যেই মিডিয়াগুলো থেকে আসছে। নাম্বার টু হচ্ছে ন্যারেটিভ নামে একটা সংগঠন, তারা তাদের জরিপ দাঁড় করিয়েছে, যেটা নিয়ে প্রেস ব্রিফিং হয়েছে মধুর ক্যান্টিনে। সেটা কিন্তু ছাত্র শিবির নিয়ন্ত্রিত কোনো সংগঠন না। তো এর বাইরে যে পয়েন্টটা মিতু দাঁড় করানোর চেষ্টা করলো যে এটা নিয়ে ছাত্র শিবিরের একেবারে গ্রাম পর্যায়ে যেই সমর্থক আছে সেও এটা নিয়ে খুব সিরিয়াস ডাকসু নিয়ে। তো আমার মনে হয় যে শুধু শিবিরের কেন, এটা তো সকল দলেরই সিরিয়াস, সবাই, পুরো দেশবাসী, এখন প্রত্যেকটা নাগরিক এটা নিয়ে সিরিয়াস। তো সেটা তো আমার মনে হয় যে ছাত্রদল, বিএনপির ব্যাপারেও অনেকগুলো অভিযোগ আসছে যে তারা এতটা সিরিয়াস যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার এলাকার কোনো শিক্ষার্থী এখানে পড়াশোনা চলমান যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলতেছে যে অবশ্যই ছাত্রদলকে ভোটটা দিও। তো এরকমভাবে নিশ্চয়ই বাকসাস বা হচ্ছে এনসিপির যারা আছে তাদেরও তো সমর্থক কর্মীরা মাঠে ময়দানে আছে, তারাও নিশ্চয়ই তাদের ব্যাপারে শুভাকাঙ্ক্ষী। তো এখন যারা জরিপ পরিচালনা করেছে তারা বলতে পারবে যে আসলে এখানে কাদের কাছ থেকে স্যাম্পল সাইজগুলো কাদের কাছ থেকে নেওয়া হয়েছে। বাট লিটারালি আমি মনে করি যে জরিপের থেকেও ময়দানের বাস্তবতা অনেক কিছু এদিক সেদিক হতে পারে, অনেক কিছু এদিক সেদিক হতে পারে, কারণ এখানে ফ্লটিং ভোট অনেক বেশি। কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমার জয়টাই একেবারে নিশ্চিত, শতভাগ শিওর হয়ে যাওয়ার মতো এইবারের ডাকসুটা অন্তত কেউ বলার মতো ক্যাপাসিটি এখনো পর্যন্ত কারণ নাই। কারণ হচ্ছে এখানে ভোটার হচ্ছে 39,775। মানে কোনো সিস্টেম প্রসিডিউর এত শর্ট টাইমে শতভাগ ভোটারের কাছে আমি রিচ করব, এই ক্যাপাসিটিটা নাই। বাট লিটারেলি আমরা মনে করি যে ছাত্র শিবিরের যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, আমরা শিক্ষার্থী বান্ধব অসংখ্য কাজ বিগত 1 বছর ধরে করে আসছি ক্যাম্পাসে, যার কারণে শিক্ষার্থীরা আসলে আমাদেরকে তাদের প্রিয় করে নিয়েছে। আমরা আমাদের প্রচারণা থেকে বুঝতে পেরেছি, নট ফ্রম দ্য জরিপ। আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থীদের কাছে যখন যাচ্ছি আমরা প্রচারণার জন্য, তখন তারা তাদের আশাকাঙ্ক্ষা তারা বারবার মন খুলে বলে ফেলতেছে। একটু আমি আপনার কাছে শুনতে যাচ্ছি যে আসলে আপনি একটু আগে বললেন যে আসলে মিডিয়া কেন্দ্রিক যে জরিপটা হয়েছে, আসলে আপনি তো দেখতেই পাচ্ছেন যে যেদিন থেকে আসলে ডাকসু প্রচারণা শুরু হয়েছে ততদিন থেকে আপনাদের যদি 2-3 জন একসাথে হাঁটে, সেখানে কিন্তু 30 থেকে 35টা মিডিয়া আছে। আমরা কিন্তু জানি আসলে যে উপর থেকে কাদেরকে মিডিয়া সাপোর্ট দেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলোর কিন্তু নলেজ আমাদের কাছে আছে। একটা জিনিস বলতে চাই যে ডাকসুতে কিন্তু মেইন কনসার্ন আমার ভোটার, আমার কিন্তু মিডিয়া কনসার্ন না। মিডিয়াতে শুধুমাত্র প্রচার প্রচারণার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কিন্তু ভোটটা কিন্তু দিন শেষে একটা ভোটারই দিবে। তো জরিপটা কি মিডিয়া কেন্দ্রিক হওয়া উচিত নাকি একটা ভোটারের কাছে গিয়ে গিয়ে জরিপটা হওয়া উচিত ছিল? অবশ্যই আমি তোমার যে এই জায়গাটায় একমত যে জরিপটা অবশ্যই ভোটারদের কাছ থেকে হওয়া উচিত। বাট স্টার্টিংটা, ইন্ট্রোটা যেখান থেকে হয়েছে যে আমরা যেদিকে যাই মিডিয়া সেখানে উপচে পড়ে থাকে,
এটা কিন্তু কেন হচ্ছে ভাই একটু এটা বলেন তো। এখন তুমি তাহলে বাই ডিফল্ট নাম ধরে বলো তো, দেখি যে হচ্ছে এই মিডিয়াগুলো, এগুলো তো আসলে বলা এই যায় না। মিডিয়াগুলো ছাত্র শিবিরের। শুনুন, ঠিক আছে, আমি যেহেতু এগুলো অভিযুক্ত করেছো। আমি এখন তো বলতে পারবো না যেহেতু যে শিক্ষার্থীদের ম্যান্ডেটটা ছাত্র শিবিরের দিকে বেশি, স্বাভাবিকভাবে যারা জয়ী হবে, যারা স্বাভাবিকভাবে যখন মানুষজন বুঝতে পারে যে তাদের দিকে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটটা বেশি বা সমর্থনটা বেশি, তখন এটাই তো স্বাভাবিক না যে হচ্ছে যারা জয়ী হবে তাদের দিকেই সবাই একটু বেশি আশা আকাঙ্ক্ষার প্রতীকটা আপনি রাখবে। আরেকটা কথা বলেছেন মাঝখানে, যে হচ্ছে যে বলেছেন যে এলাকা থেকে ফোন দিয়ে হচ্ছে যে বলা হচ্ছে ছাত্রদলের। এটা কিন্তু কালকে যখন ছাত্রদল রোকেয়া হলে প্রজেকশন মিটিং করতে গিয়েছিল তখন এই কোয়েশনের সম্মুখীন হয়েছে। তবে আমাদেরও কথা আছে, যারা আপনাদের ফোকাসে গিয়ে পড়াশোনা করে তাদেরকেও কিন্তু SMS করে বলা হচ্ছে যেন সাদিক কায়েমকে ভোট দেওয়া হয়। সো এই প্রশ্নের উত্তর আসলে আপনি কি বলবেন? না, এটা আমি টোটালি অ্যাকিউজ করব এবং ডিনাই করব। ফোকাসে যারা আছে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেও ফোকাসের প্রত্যেকটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে বলা হয়েছে যে না, তোমার এই জায়গাটায় একটু মিস ইনফরমেশন আছে। আমি দেখেছি যে লাইব্রেরির সামনে ছেলেমেয়েদেরকে দেওয়া হয়েছে। যেহেতু তুমি অভিযোগ করেছো, আমি একেবারে খোলামেলা ক্লিয়ার করি। সেটা হচ্ছে ফোকাস টোটালি একটা প্রফেশনাল একটা কোচিং, ঠিক আছে? ওইখানে রেগুলার যে ক্লাস, যেই ওরিয়েন্টেশন ক্লাসগুলো হওয়া দরকার, এখন কিন্তু নতুন একটা অ্যাডমিশন সিরিজ শুরু হচ্ছে, তাদের ওরিয়েন্টেশন ক্লাসগুলো সেখানে হচ্ছে। যারা চান্স পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। এটা এই বছরের জন্য না, প্রত্যেক বছরই দেওয়া হয়। একটা কথা ভাই, আর মেসেজ দিয়ে সাদিক কায়েমকে ভোট, আমার কাছে মনে হয় তুমি সাদিক কায়েমের জন্য ভোট চাওয়া হয়েছে ফোকাসের পক্ষ থেকে, এই অভিযোগটা সত্য না। এখন যদি যেরকম আমরা হচ্ছে ইয়েতে গিয়েছি সুফিয়া কামাল হলে এক মেয়ে দাঁড়িয়ে বলতেছে যে আমার মা বলছে যে হচ্ছে যেন সাদিক কায়েম ভাইকে ভোট দিই। একজনের মা যদি তার সন্তানকে বলে যে সাদিক কায়েমকে ভোট দিন, সেটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? না ভাই, আমি তো মেসেজ দেখেছি যে একটা স্টুডেন্টকে পাঠানো হয়েছে যে আপনি যারা ফোকাসের স্টুডেন্ট এবং এবছর এডমিশনে পাস করেছে তাদেরকে ফোকাসের স্টুডেন্ট হাজার হাজার ছাত্র আছে। ওইরকম হয়ে গেল না যে দল থেকে ফোন দিয়ে যে বলা যে কথা, আর আমার একটা স্টুডেন্ট ফোকাসে পড়েছিল তাকে মেসেজ দিয়ে বলা, সেম কথা না ভাই? যে ইনফরমেশন তো যাচ্ছে, পাস তো হচ্ছে, যেভাবেই হোক। একজন বলতেছে সাদিক কায়েম ভাইকে ভোট দিতে, আরেকজন হয়তো ফোন দিয়ে বলতেছে মানে আবিতা হামিম মায়ের পায়েলকে ভোট দিতে। তো দুইটার অভিযোগের ধরনটা কিন্তু ভিন্ন, ঠিক আছে? যেরকম হচ্ছে এরকম হয়েছে আমাদের প্রার্থী যে ফাতিমা তাসনিম জুমা, তার বাসায় গিয়ে পর্যন্ত ছাত্রদল থেকে থ্রেট দেওয়া হয়েছে। একটা হচ্ছে থ্রেট দেওয়া, আরেকটা হচ্ছে কেউ কারো ভালো লাগে, ঠিক আছে, ধরো তোমার ভালো লাগে সাদিক কায়েম ভাইকে, তুমি বললা যে সাদিক কায়েম ভাই ভালো মানুষ, তুমি দেখো তুমি যেহেতু ভোটার, ভোট দিতে পারো কিনা। এটা একটা রিকমেন্ডেশন, ঠিক আছে? আরেকটা হচ্ছে থ্রেট দেয়া। জি, দুজনের বিতর্ক আমরা উপভোগ করছিলাম, দুজনই কথা বলছিলেন। আমি আসলে কি প্রশ্ন জিজ্ঞেস করব সেটি খুঁজে পাচ্ছিলাম না। আমি মৃত্যুর কাছে আসতে চাই। এই নির্বাচন নিয়ে আপনারা বলছেন দুজনই, বিশেষ করে বেনহাজ বলছিলেন যে গোটা জাতি তাকিয়ে আছে, মানে কারণ কি ডাকসু নির্বাচন নিয়ে এবার এত বেশি হাইপ ওঠার কারণ কি মনে হয়, বা আপনারা কি কোন ধরনের চাপ অনুভব করছেন? না, আমি আসলে ডাকসু নির্বাচন নিয়ে বলতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট আসলে ডাকসু নির্বাচন। আপনি জানেন যে একই সাথে 9 তারিখের পরে কিন্তু 11 তারিখে ডাকসু নির্বাচন হবে এবং ডাকসু নির্বাচনেরও কিন্তু প্রিপারেশন চলছে। তো সেই জায়গায় আমি বলতে চাই যে কেন আসলে বাংলাদেশের মানুষ ডাকসু নিয়ে পড়ে আছে। কারণ আপনি জানেন যে রাজনীতির আতুরঘর বলেন বা বিভিন্ন আন্দোলন, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান সব কিছুর উৎপত্তি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়টা কি বলা যায় যে একদম সব কিছুর বেজ, সেই বেজের জায়গায় যখন একটা কিছু হতে যাচ্ছে তখন আসলে পুরো বাংলাদেশের কনসার্ন থাকবে, এটা একদম মানে জানা কথা। তো এই ব্যাপারে একটা কনসার্ন তো আছেই পুরো বাংলাদেশের মানুষের। কিন্তু কোনো সংখ্যা যদি আমি বলতে চাই, আমার মনে হয় যে আমি ওপেনলি বলতে চাই, আমি প্রত্যেকটা মিডিয়াতেও বলছি যারা আমাকে কভারেজ দিচ্ছে, যে আমি বলছি যে এবারে যে ডাকসু নির্বাচনটা এটা আসলে নির্দলীয় একটা সরকারের আন্ডারে হচ্ছে। প্রত্যেকবার কিন্তু ডাকসু হচ্ছে যে এর আগে যতবার হয়েছে রাজনৈতিক দলীয় সরকারের অধীনে হয়েছে। তো নির্দলীয় সরকারের অধীনে হওয়ার কারণে এবার প্রত্যেকে আসলে এত স্বতঃস্ফূর্তভাবে প্রার্থিতা করছে এবং ভোটাররাও উচ্চমুখর পরিস্থিতিতে তাদের ডাকসুটাকে উদযাপন করবে বলে অধীর আগ্রহে বসে আছে। শঙ্কার জায়গাটা একটু আছে যে এবারের ডাকসু নির্বাচনে কিন্তু আচরণবিধি আসলে অনেক মানে বেঁধে দেওয়া হয়েছে, অনেক রকমের আচরণবিধি দেওয়া হয়েছে। যা ধরেন যে শিবির সমর্থিত প্যানেল কিন্তু সর্বপ্রথম একটা আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের ব্যানারগুলো টানিয়ে দিয়ে। তো না, এটা মিস ইনফরমেশন। তাহলে কেন হচ্ছে যে প্রক্টর স্যার হচ্ছে যে ব্যানারগুলো সরালো, কেন সরালো?
আচ্ছা, আমি এটাই তো একটু তোমার আমার একজন কথা প্রার্থী শেষ হিসেবে করি, জানা তারপর উচিত, আপনি তোমার বলেন। প্রার্থী হিসেবে এতটুকু মিনিমাম জানা হ্যাঁ, উচিত। বলেন, আমি তো প্রাচীনবিধি না পড়ে প্রার্থিতা করছি না। শেষ করুক, মিতু শেষ করুক, তারপর আপনার কাছে তাহলে আসবো। তুমি পড়ো নাই। আমি পড়েছি, আচ্ছা যাই হোক, না পড়লে তাহলে প্রক্টর স্যার এটা সরানোর জন্য কোনো মানেই আসে না। যাই হোক, আমি বলি তো এই আচরণবিধি বেঁধে দেওয়ার কারণে দেখা গেল যে এইবার আমাদের ডাকসু নির্বাচনের যে ভোট কেন্দ্র আছে সেগুলো 8টা ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে আমি এখনো পর্যন্ত সন্দেহের চোখে দেখি যে 8টা ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, কিন্তু ভোট কেন্দ্রগুলো এমন এমন জায়গায় রাখা হয়েছে যেখানে সর্বোচ্চ পরিমাণে ভোটারদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে ভোট দিতে যাওয়ার জন্য। যেমন আমি বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী ছিলাম, এবং এর সাথেই আছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল। তো এই দুইটা হলের যে ভোট কেন্দ্র সেটাকে আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে ক্লাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কিন্তু কোনো একাডেমিক এরিয়া না, বাট তারপরে ওইখানে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় মানে এরিয়া জুড়ে হচ্ছে হলপাড়া অবস্থিত আছে, সেখানে জসিমউদ্দিন হল আছে, সেখানে বিজয় একাত্তর হল আছে, জিয়া হল আছে, মুজিব হল আছে। এই হলগুলার হচ্ছে যে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে উদয়ন স্কুলে। কোনো মানেই হয় না যে এত দূরে গিয়ে হচ্ছে যে ভোট কেন্দ্র স্থাপন করা। আপনি জানেন যে উদয়ন স্কুলটা যদি আপনি দেখেন, খুবই সংকীর্ণ রাস্তা, আসা যাওয়ার রাস্তা, মানে খুবই সংকীর্ণ, মানে একটা মাত্র গেট। তো সেই জায়গায় আমি বলতে চাই যে এই যে ভোট কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে, এগুলো তাদের জন্য স্থাপন করা হয়েছে পলিসি মেকিং এর জায়গায়, মেকানিজমের জায়গায়, ইঞ্জিনিয়ারিং এর জায়গায় ওরাই কাজ করেছে যাদের এই জায়গাগুলোতে নিয়ে যাওয়ার পরে লাভ আছে। কারণ যাদের ফিক্সড বুট আছে তারাই শুধুমাত্র এই জায়গায় লাভবান হবে বলে তারা এই মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং গুলো করেছে। মিনহাজ, আপনার কাছে আসতে চাই। মিতু অভিযোগ করছিলেন যেটি প্রথমে, আর যেটি হচ্ছে প্রশাসন কি আসলে ঠিকভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে কিনা। এটি সব দল থেকেই বলা হচ্ছে, সব প্যানেল থেকে বলা হচ্ছে যে আসলে প্রশাসন নিরপেক্ষ নয়। এটি কারণ কি? এটি কি রাজনৈতিক কৌশল প্রশাসনকে একটি চাপে রাখা? কি মনে করেন আপনি? এই জায়গাটা আসলে আমরা শুরু থেকেও খেয়াল করে আসছি যে প্রশাসন মনে হয়েছে যে কোনো একটা বড় রাজনৈতিক দলের যারা এখানে লেজুর ভিত্তি করে থাকেন, যারা রাজনীতি করছেন, তাদেরকে সবসময় সুবিধাজনক একটা অ্যাডভান্টেজ দিয়ে এসেছেন, প্রিভিলেজ দিয়ে এসেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। কারণ আমরা যতবার হচ্ছে যতগুলো আচরণবিধির লঙ্ঘন হয়েছে আমরা প্রশাসনের কাছে অভিযোগ করার চেষ্টা করেছি। যেরকম রিডিং রুমে গিয়ে দেখেছি আমরা প্রচারণা করতে, আমরা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাইছি, এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমাদের যিনি প্রার্থী সাবিকুন নাহার তামান্না কার্যনির্বাহী সদস্য, আপনারা দেখেছেন যে আমরা যখন পিভিসি ব্যানার দিয়ে যখন ঝুলিয়ে দিয়েছি তখন সেখানে তার ব্যানারগুলো ভেঙে দিয়ে সেখানে আমাদের একজন প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবিতে হিজাবুফোবিয়ার যেই একেবারে বিকৃত মস্তিষ্কের চিন্তাভাবনার অধিকারী সেই স্বরূপটা তারা কিন্তু সেখানে প্রস্ফুটন ঘটাইছে। আমরা কিন্তু সেগুলো লিখিত পর্যন্ত অভিযোগ দিয়েছে, বাট কোনো সুষ্ঠু ব্যবস্থা বা বিচারের আওতায় নিয়ে আসা সেই কোনো পদক্ষেপ কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেখি নাই। বরঞ্চ হচ্ছে যারা একটু প্রভাবশালী তাদেরকে সবসময় একটা সুবিধাজনক ছাড় দিয়ে এসেছে বলেই আমাদের কাছে মনে হয়েছে। এই পক্ষপাতদুষ্ট আচরণ এটা সবসময়ই আমরা প্রশ্ন রেখে এসেছি। আর যেহেতু হচ্ছে মিতু কয়েকটা বিষয় আসছে, পিভিসি ব্যানার সে যেটা অভিযোগ করলো যে হচ্ছে আমরা আচরণবিধি লঙ্ঘন করেছি, সেখানে সরাসরি নির্বাচন কমিশন নিজে থেকে বলেছেন যে আমরা অনেক কিছু স্পষ্ট ছিল, এখানে কিছু কিছু জায়গা অস্পষ্ট ছিল। এটা নির্বাচন কমিশন নিজে স্বীকার করতেছে আমাদের আচরণবিধিতে কিছু কিছু জায়গায় অস্পষ্টতা আছে, যার কারণে এই অভিযোগগুলো হয়েছে। যেরকম যখন আমরা পিভিসি আচরণবিধিতে লেখা ছিল যে হচ্ছে পোস্টার বা হচ্ছে লিফলেট এগুলো দেয়ালে বা গাছে লাগানো যাবে না, দেয়ালে বা গাছে লাগানো যাবে না। আমরা জিজ্ঞাসা করেছি আমরা কি আলাদা ফ্রেম তৈরি করে তারপরে দিতে পারবো কিনা। এটা শুধুমাত্র কিন্তু সে যেভাবে বলেছে যে ছাত্র শিবিরকে উদ্দেশ্য প্রণোদিত দিতে পারবে, শুধু ছাত্র শিবির না, আরো অনেকগুলো প্যানেল কিন্তু হচ্ছে পিভিসি ব্যানার ঝুলিয়েছিল ক্যাম্পাসে, ঠিক আছে। তো তখন কিন্তু হচ্ছে আমরা মানে পারমিশন নিয়ে তারপরে আমরা ব্যানার দিয়েছি আলাদা ফ্রেম তৈরি করে, কোনো গাছে না, কোনো দেয়ালে না। এবং প্রশাসন যখন আমাদেরকে আবার নোটিশ করলো যে হচ্ছে এটাও রাখা যাবে না, আমরা বললাম তাহলে আপনাদের যদি আচরণবিধি, তাহলে প্রথমে প্রশাসন আসলে আপনাদেরকে কেন পারমিশন দিয়েছিল যদি এটা আচরণবিধির মধ্যে থেকেই থাকে? এটা প্রশাসন বলতে পারবে, এই প্রশ্নটা প্রশাসনের কাছে করতে হবে যে আপনারা কেন পারমিশন দিয়েছিলেন। তো সেই জায়গাটা হচ্ছে পারমিশন নিয়ে আমরা করেছি। এবার প্রশাসন যখন জানাইছে যে না এটাও আমরা আচরণবিধিতে ইনক্লুড করছি, আমরা ওয়েলকাম করছি যে ঠিক আছে এবার আপনারা প্রক্টোরিয়াল টিম দিয়ে এটা সরিয়ে নিতে পারেন। আর ভোট কেন্দ্র নিয়ে মিতু যে অভিযোগগুলো করেছে সেগুলো আসলে রিয়ালিটি। আমরাও বোধগম্য যে 40,000 শিক্ষার্থী, প্রায় 40,000, 39,775 জন, তাদের জন্য 8টা ভোট কেন্দ্রে যদি হচ্ছে ভোট গ্রহণ করা হয় থাকে, আমার মনে হয় যে সকাল থেকে সন্ধ্যাতে আমরা ভোট
ভোট কেন্দ্র মানে শেষ করতে পারবো না, কালেকশনটা ভোট শেষ casting করতে হবে না। পারবো না, ভোট কাস্ট শেষ করতে পারবো না। তো এই থেকে আমরা হচ্ছে প্রশাসনকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে জানাইছি অবশ্যই ভোট কেন্দ্র বাড়ানো হোক। কেন? কারণ একটা এটা নিয়ে কি শিক্ষার্থী আপনারা কোনো সংবাদ সম্মেলন করেছেন? কখনো কি সংবাদ সম্মেলনে আমরা বিস্তারিত কখনো কি বলেছি। কোনো স্মারকলিপি দিয়েছেন? স্মারকলিপি দেওয়া হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে যে আপনারা এটা বাড়ান। কেন? কারণ একটা শিক্ষার্থী যদি হচ্ছে লাইনে দাঁড়ায় থাকতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা, কেন সে ভোট মানে স্বাভাবিকভাবেই তো এই জায়গায় অনুপ্রাণিত করার জন্য, সহজীকরণের জন্য, যেন স্বতঃস্ফূর্ততা বাড়ানোর জন্য যত ধরনের আঞ্জাম আয়োজন করা দরকার সেটাই আমাদের দরকার ছিল এই ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চাকে আর অনেক বেশি উৎসব মুখর করার জন্য। এই জায়গাটাই হচ্ছে আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছে আজকে মিডিয়ার সামনে কথা বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি, এবং আজকে রাতেও আমাদের প্রেস ব্রিফিং আছে। বিগত প্রেস ব্রিফিংগুলোতে আমরা বলেছি যে হচ্ছে এটা অবশ্যই বাড়ানোর দাবি রাখে, আমরা সেই দাবিটা এখনো রেখে যাচ্ছি। জি, আমি মিতুর কাছে আসতে চাই। মিতু, নারী ভোটার সবসময় কি বড় ভূমিকা রেখে থাকে ডাকসু নির্বাচনের ক্ষেত্রে, এবার কি মনে হয় এবারও তো সেই একই দিকে কি যাচ্ছে? অবশ্যই এটা একদম মানে না বললেই না যে নারী ভোটারদের একটা বড় অংশ আসলে এই যে এটা গেম চেঞ্জিং এর যে ব্যাপারটা আছে সেটা করে দিতে পারে। কারণ আপনি জানেন যে এইবার ডাকসু নির্বাচনে 46% ভোট হচ্ছে নারী ভোটারদের থেকে আসবে, 48% ভোট। তো সেই জায়গায় আমি বলতে চাই যে প্রত্যেকটা প্যানেলেরই যদি কোনো মানে ভিপিকে জিততে হয় তাহলে অবশ্যই তাদের নারী ভোটারদের ভোটের মাধ্যমে কিন্তু জিতে আসতে হবে। কারণ তারা যদি নারীদের কাছে ওভাবে পৌঁছাতে না পারে, তাদেরকে যদি এটা অনুভব করাতে না পারে যে তারা নারী বান্ধব ক্যাম্পাস গঠন করবে বা ওরকম কিছু, তাহলে নারীদেরকে তারা যদি মেইন কথা হচ্ছে যদি নারীদের কাছে তারা পৌঁছাতে না পারে, নারী ভোটারদেরকে নিয়ে না আসতে পারে, তাহলে তারা কিন্তু অত কোনো সাফল্যের মুখ আসলে দেখবে না। কারণ নারী ভোটার এখানে খুব বড় একটা ম্যাটার করে। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টা নারীদের হল, সেখানে রোকেয়া হলেরই হচ্ছে যে 5,000 প্লাস শিক্ষার্থী আছেন, যারা হচ্ছে যে 5,600 প্লাস শিক্ষার্থী আছেন যারা এখানে ভোট দিবেন। তো একটা হলের ভোটে কিন্তু আসলে অনেক কিছু হেরফের করে দিতে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা মানুষেরই উচিত ছিল যে নারী ভোটারদের দিকে লক্ষ্য রাখা এবং ওইখানে হচ্ছে যে ফোকাস দেওয়া। যাই হোক, প্রচারণা আজকে শেষ দিন, আমরা অবশ্যই দেখতে পাবো যে হচ্ছে নারী ভোটারদের সর্বোচ্চ ভোটার নিশ্চিতের মাধ্যমে একজন ভিপি, জিএস, এইচএস সবাই বের হয়ে আসবে বা অন্যান্য সম্পাদক বের হয়ে আসবে। জি, মিনহাজ, আপনি কি মনে করেন নারী ভোটারদের ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি? আলহামদুলিল্লাহ, এটা নিশ্চয়ই যে নারী ভোট বলি বা ছেলে ভোট বলি, মানে ফ্লটিং ভোট আমি শুরুতেই বলেছি অনেক বেশি, যার কারণে সবার কাছে শতভাগ ভোটারের কাছে রিচ করার ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আর আমাদের সবচেয়ে বেশি আশার জায়গা বা আস্থার জায়গা হচ্ছে আমরা ছেলেদের থেকেও রেসপন্স পাচ্ছি, বাট কম্পারেটিভলি ছেলেদের থেকে মেয়েদের রেসপন্সটা আমাদের অনেক বেশি। আলহামদুলিল্লাহ, এটা আমাদেরকে অনেক বেশি আশাবাদী করছে। আর নিশ্চয়ই আমরাও চেষ্টা করছি মেয়েদের কাছে যাওয়ার। প্রত্যেকটা হলেই আমাদের প্রজেকশন মিটিং হয়েছে, একটা হল মাত্র কেবল আমাদের বাকি আছে প্রজেকশন মিটিংয়ের। আচরণবিধিতে প্রত্যেকটা প্যানেল একটা প্রজেকশন মিটিং করতে পারে। আজকে হচ্ছে আমাদের রোকেয়া হলের প্রজেকশন মিটিং। তার মধ্য দিয়ে আমরা নারীদের কাছে, অনাবাসিক শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, বাস পরিবহনগুলোতে যাওয়ার চেষ্টা করেছে, যত ধরনের প্রচারণা আছে, হল গেটে থেকে নারীদের গেটে আমরা আমাদের প্রচারণা করেছি এবং প্রজেকশন মিটিং আমাদের করেছে। সার্বিকভাবে আমরা আশা করছি নারীদের এই সমর্থন আমাদেরকে অনেক বেশি এগিয়ে রাখবে ইনশাআল্লাহ। জি, আমি গতকাল আপনাদের যারা ভিপি প্রার্থী ছিলেন তাদের একটি বিতর্ক প্রতিযোগিতা ছিল, সেটি আমি উল্লেখ করতে চাই কিছু অংশটুকু। ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমাদের স্বপ্ন থাকে একটি একাডেমিক পরিবেশ পাবো, গবেষণার সুযোগ থাকবে, আবাসনের সমস্যা থাকবে না, স্বাস্থ্য ও খাদ্যের নিরাপত্তা থাকবে। আমাদের জন্য এটি হবে একটি নিরাপদ ক্যাম্পাস। সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামব না। তিনি বলেন, আমাদের প্রথম দাবি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে বের করে এনে একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা। এই জন্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে, দলীয় বিবেচনায় নয়, মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হতে হবে। একই সঙ্গে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু করতে হবে। আমি মিনহাজের কাছে এই প্রশ্নটি রাখতে চাই যে আসলে প্রতিশ্রুতি তো আমরা সবাই দিচ্ছি, সব দলের থেকে এই প্রতিশ্রুতি আসলে কিভাবে পূরণ করা সম্ভব হবে?
আমরা ছাত্র শিবিরের অন্যতম একটা সৌন্দর্যের জায়গা হচ্ছে যে আমাদের যতগুলো প্রোগ্রাম না পলিটিক্যাল, তার থেকে অনেক বেশি প্রোগ্রাম হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের। আপনারা দেখেছেন যে আমরা পুরো বাংলাদেশ জুড়ে এমন কোনো শিক্ষার্থী নাই সম্ভবত যারা A+ পেয়েছে কিন্তু আমরা তাদেরকে সংবর্ধিত করিনি। মানে ইনভাইটেশন তার কাছে গিয়েছে, এবার সে আসলে আমরা তাদেরকে সংবর্ধিত করেছি। পুরো দেশ জুড়ে কিন্তু এটা একযোগে আমাদের হয়েছে। এবং এটা বললাম আউটসাইডার ছাত্র শিবিরের যে প্রোগ্রামের ডিজাইনটা। এবার যদি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দিকে যদি আমরা তাকাই, আমরা যে সাদিক কায়েমকে একজন পলিটিক্যাল লিডার হিসেবে চিনি, সে কিন্তু অনার্স এবং মাস্টার্স দুইটাতেই 3rd পজিশনদারি তার ক্লাসে। এরপরে ফরহাদ একজন তুখোড় বিতার্কিক, সে ডিওডিএস এর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। এরপরে মহিউদ্দিন খান, যিনি অ্যাজিএস পদে লড়াই করছেন। মহিউদ্দিন খান কিন্তু তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তারপরে সাজ্জাদ নামে একটা ছেলে আছে যিনি গবেষণা এবং প্রকাশনের সম্পাদকে লড়াই করছেন, সেও কিন্তু তার ডিপার্টমেন্টে ফার্স্ট, এবং তার ইতিমধ্যে 25টার বেশি বই অলরেডি পাবলিশ হয়ে গেছে, এবং হচ্ছে আরও 40টা বই পেন্ডিং আছে, আর অনেকগুলো সে নিজে লিখছে রানিং। তার মানে হচ্ছে আমরা অ্যাট দ্য সেম টাইম পলিটিক্স এবং একাডেমিক্সের সাথে ব্যালেন্স করে আমরা চলার চেষ্টা করছি। আমাদের মধ্যে সেই ভারসাম্যটা আছে, যার কারণে আমরা এই ডিজায়ারটুকু আমরা মনে হয় যে অন্যদের থেকে বেশি ফুলফিল করতে পারবো, বা আমাদের এই কমিটমেন্টের জায়গাটুকু আমরা রাখতে বদ্ধপরিকর। আমরা লিটারেলি আমরা এই পলিটিক্সের বাইরে এসে পলিটিক্সটাকে রাখতে হবে, বাট পলিটিক্সটাকে একেবারে প্রাইম কনসার্নে নিয়ে আসা, একাডেমিক সাইডটাকে একেবারে গৌণ করে ফেলা, এটা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতেই হবে। না তা না হলে বাংলাদেশে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল যে প্রাণকেন্দ্র, যেখান থেকে বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব কিছু এখানে নির্ধারিত হয়, সেটা আসলে আমরা খুব বেশি ডেভেলপ করতে পারবো না। তো এই জায়গাটা আসলে আমরা রিয়েলি কনসার্ন, এবং আমরা এটাকে যেই ইশতেহার আমরা যেটা বলেছি বা আমরা মুখের যে কথাটাই বলি সেটা আমরা বাস্তবে পরিণত করতে চাই। সেটার জন্য শিক্ষক নিয়োগ বা শিক্ষককে দলীয় রাজনীতির বাইরে বের করে নিয়ে আসা এবং এটাকে মূল্যায়নের মধ্যে নিয়ে আসা, এটা একটা ক্রাইটেরিয়ার মধ্যে তো অবশ্যই নিয়ে আসলে এটা আমাদের জন্য সহজীকরণ হবে। এটা একটা স্টেপ কেবল। জি, আমি আবারও আসবে পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বাকসাস সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী মিতু আক্তার এবং শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী MM আল মিনহাজ। বিরতিতে যাবার আগে মিনহাজের সঙ্গে আমরা কথা বলছিলাম, বেশ কিছু বিষয়ে মিনহাজ বলছিলেন। এবার আমি আপনার কাছে আসতে চাই। কালকেরই একটি বিতর্কের যে বক্তব্য আছে সেটা আমি উল্লেখ করতে চাই। বিতর্কে অংশ নিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, একজন ভিপি প্রার্থী হিসেবে আমার প্রধান কাজ হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করা, আবাসন সমস্যা সমাধান, ভর্তি নীতিমালা সহজ করা এবং শিক্ষকদের জবাবদিহি নিশ্চিত করা। তিনি বলেন, প্রথম কাজ হবে এখানকার রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামো কিভাবে গঠিত হবে তা ঠিক করা, কারণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কখনোই বাইরের রাজনীতি থেকে মুক্ত নয়। আমরা যতই বলি রাজনীতির বাইরে গিয়ে কেবল একাডেমিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব নয়, এজন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক রাজনৈতিক কাঠামো। দুজনের বক্তব্যে আমরা দুই ধরনের বিষয় উল্লেখ করলাম। কিন্তু আরেকটি কথা যেটি বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করা হয় রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবেন? প্রথমত আসি যে কালকে যিনি এই প্রশ্নের উত্তরটা কিন্তু কাদের দিয়েছিল, যে রাব্বানী স্যার একটা প্রশ্ন করেছিল ওদেরকে, যে প্রশ্নের আদলে হচ্ছে ওরা এই উত্তরগুলো দিয়েছিল। রাব্বানী স্যার প্রশ্ন করলো যে এই যে আপনারা যে ভিপি হবেন, এটা আসলে পরবর্তীতে যে জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে কিভাবে প্রভাব ফেলবে, এবং আপনি একজন ভিপি নির্বাচিত হলে এই জিনিসটা মানে কিভাবে হচ্ছে যে হ্যান্ডেল করবেন বা হচ্ছে যে আপনি ওভারকাম করবেন। তো সেই ক্ষেত্রে ওরা হচ্ছে যে এরকম উত্তর দিয়েছে, সাদিক কায়েম ভাই উত্তর দিয়েছে, তখন আমি ওইখানে উপস্থিত ছিলাম। তো আমি বলতে চাই যে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় বলে আসছি যে আমরা কোনো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করব না। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বলতে আমি বুঝাই যে আমাদের পলিসি মেকিংয়ে আমাদের কোনো মাদার পার্টি থাকবে না, আমাদের ফান্ডিংয়ের ক্ষেত্রে আমাদের কোনো মাদার পার্টি থাকবে না, আমাদের যে নেতা নির্বাচন হবে সেখানে আমাদের কোনো মাদার পার্টির কোনো অংশগ্রহণ থাকবে না। তো সেই তিনটা জায়গা থেকে আমরা বলতে চাই, যেহেতু এই তিনটা মেইন কনসার্নের জায়গায় কোনো মাদার পার্টি আমাদের থাকবে না, সেই জায়গা থেকে ক্যাম্পাসে এই যে রাজনৈতিক যেই স্থিতিশীলতা বা রাজনৈতিক যে কাঠামো সেটা কিন্তু আগের মতোই এখনো পর্যন্ত চলছে, এটা কিন্তু কোনোভাবে চেঞ্জ হয়নি।
কিছুটা পরিবর্তনের মুখ আমরা দেখেছি এখনো পর্যন্ত, কিন্তু আমরা চাই এই যে অবকাঠামো, রাজনৈতিক যে রূপরেখা, সেটা পরিবর্তন হয়ে আসুক এবং কিভাবে থাকবে সেটা নিয়েও আসলে আমার মনে হয় যে ডাকসুর আগেই একটা সব প্যানেল মিলে, সব ছাত্র সংগঠন মিলে একটা মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু ছাত্র সংগঠনকে কেউ কেউ বয়কট করার কারণে সেই মিটিংটা আসলে ফ্রুটফুল হয়নি। তো আমরা আবারও চাইবো যে সব ছাত্র সংগঠন মিলে একটা সিদ্ধান্তে আসবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অবকাঠামো এবং রূপরেখা কি হবে সেটা একসাথে বসে সবাই মিলে ডিসাইড করা, এবং অবশ্যই এই যে রাজনৈতিক যে জায়গাটা আছে সেটাকে যে ইউজ করে যে পরবর্তীতে উপরের লেভেলের যেই ফায়দাটা লুটা হয় সেটা যেন কখনো না হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মুখ্য উদ্দেশ্য থাকবে যে নেতৃত্ব গড়ে তোলা, কিন্তু সেটা কখনোই হচ্ছে যে ব্যবহারের জন্য না, ক্ষমতা প্রয়োগের জন্য না, একত্ববাদ কায়েমের জন্য না আর কি। তো সেই জায়গা থেকে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির কাঠামো পরিবর্তন হওয়া দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির রূপরেখা পরিবর্তন হওয়া দরকার, এবং হলে, একাডেমিক এরিয়ায়, পুরো ভার্সিটিতে কীভাবে রাজনীতিটা চলমান থাকবে সেটা নিয়ে অবশ্যই প্রত্যেকটা ছাত্র সংগঠনের মিটিংয়ে বসে একটা সিদ্ধান্তে আসা দরকার। জি মিনহাজ, এই বিষয়গুলো আসলে বলা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়, বা এবারে যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনটি এবার এত বেশি গুরুত্বপূর্ণ কেন, বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? জাতীয় নির্বাচনে কি এটির আসলে কোনো ভূমিকা রাখবে বলে মনে হয় আপনার কাছে? অবশ্যই ভূমিকা রাখবে। কেন? কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নীতি নির্ধারকের জায়গায়। তো সেই জায়গাটা হচ্ছে আমরা অনেক সময় এই বয়ানটা শুনেছি যে হচ্ছে পলিটিক্যাল উদ্দেশ্যে ব্যবহার করার থেকে অ্যাপলিটিক্যাল হয়ে যাওয়া, এটাও কিন্তু একটা পলিটিক্যাল বয়ান। অ্যাপলিটিক্যাল শব্দটাও কিন্তু একটা পলিটিক্যাল শব্দ। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই যারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সচেতন ভোটার, তাদের ম্যান্ডেট যখন যেদিকে যাবে এটা জাতীয় রাজনীতিতে বড়সড় একটা প্রভাব রাখবে বলেই আমাদের কাছে মনে হয়। যার কারণে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলও এটার ব্যাপারে খুবই সিরিয়াসলি তারা তাদের জায়গা থেকে পলিসিগত কাজ করা, তাদের যে এস্টাবলিশমেন্ট আছে, তাদের যে রিসোর্সেস আছে, তাদের সবাইকে কিন্তু ফাংশনাল করছে। সেটা বাকশাস যদিও তারা বলছে যে আমরা কোনো মাদক সংগঠন করব না, তাদের পিছনেও কিন্তু এনসিপি কাজ করছে, ছাত্র দলের পিছনে বিএনপি কাজ করছে, ইভেন সবার পিছনেই সবাই কাজ করছে। আমরা জানি ছাত্র শিবির এখানে যে সমর্থিত প্যানেল, তাদেরও যেই আমরা লেজুর ভিত্তি বলবো না, আমাদের এখানে লেজুর ভিত্তির জায়গাটা নেই, বাট আমাদের যারা আদর্শিকভাবে যাদের সাথে ম্যাচ আছে, জামাতে ইসলামও কিন্তু এই জায়গাটাই চাচ্ছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভালো করুক। আপনি বলছিলেন যে আপনাদের সঙ্গে কারোর যোগাযোগ নেই, কিন্তু মিনহাজ যেহেতু প্রসঙ্গটি তুলেছেন, আমি বলতে চাই যে এনসিপিও তো আপনাদের সঙ্গে আসলে পিছনে কাজ করছে, যেটি মিনহাজ ভাই বলেছেন যে আসলে এনসিপি পিছনে কাজ করছে। আপনি দেখতে পাবেন যে ইতিমধ্যে এনসিপির অনেকে নিয়ে আসলে বিভিন্ন পোস্ট করেছে, বিভিন্ন সমর্থনের জায়গা থেকে এগিয়ে রাখছে। তো সেই জায়গায় আমি বলবো যে দেখেন, নাহিদ ভাই কাল দেখলাম যে কাদেরকে নিয়ে একটা পোস্ট করেছে। তো নাহিদ ভাইয়ের কিন্তু কাদের সাথে সম্পর্কটা আজকের এনসিপি হওয়ার পর না, বা হচ্ছে যে আমাদের নেগেটিভ হতে পারে, হ্যাঁ নেগেটিভ হতে পারে। এবং ধরেন যে দেখলাম যে সার্জিস ভাই কিছু মানুষকে আসলে প্রমোট করে দিচ্ছে, বা আরো অনেকে দিচ্ছে। তো এই কারণগুলো কিন্তু ব্যাপারটা এমন না যে তারা এনসিপি এবং ছাত্র সংগঠন হওয়ার পর করছে, এটা কিন্তু তাদের যে পুরনো রাজনৈতিক একটা সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকে করছে। এবং উনি একটু আগে ওনার দলের কথা বলেন যে শিবিরের সাথে যেহেতু জামাতের একটা আদর্শিক মিল আছে, আমরাও কিন্তু একই জায়গা থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল, একটা ছাত্র সংগঠন। একই জায়গায় বলতে আমাদেরও কিন্তু আদর্শিক মিলের জায়গাটা আছে, সেই জায়গা থেকে হয়তো বা ওরা সমর্থন করছে এবং সমর্থন করে যাবে। কিন্তু কখনোই যে পলিসি মেকিং এর কথা বললাম, ফান্ডিং এর কথা বললাম, ওই জায়গাগুলোতে তারা কখনোই, আমি যদি একদম স্পষ্ট করে বলতে চাই, এবারের যদি ডাকসু নির্বাচনে আপনি ফান্ডিং এর ব্যাপারগুলো খেয়াল করেন, আমি আসলে এইভাবে স্পষ্ট ক্লিয়ারলি বলতে পারবো না, তবে আমি অবশ্যই একদম বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের এবারের ডাকসু নির্বাচনে অন্যান্য যে প্যানেলগুলো আছে, যদি বিশেষ করে দল, শিবির, তাদের যে ফান্ডিং, তার থেকে 100 গুণ কম ফান্ডিং দিয়ে আমরা এবার ডাকসু নির্বাচন করছি, তার প্রমাণ আমি নিজে, এবং আমি সেটা একদম বুকে হাত ধরে বলতে পারবো যে আমি ওদের থেকে অবশ্যই অর্গানিক্যালি প্রচার প্রচারণা চালিয়েছি এবং জনগণের সমর্থন আদায় করতে পারছি। আপনাদের এই ফান্ডিংটা কিভাবে হলো? আসলে আমাদের এই ফান্ডিংটা বলা যায় যে সর্বনিম্ন ফান্ডিং যেটা থাকে, যে আসলে পোস্টার লিফলেট ছাপানোর যে ফান্ডিংটা,
ওইটুকু ফান্ডিংয়ের বাইরে আমার মনে হয় না যে আমাদের আসলে আর কোনো ফান্ডিং এসেছে। আমাদের প্যানেল থেকে এই সহযোগিতা দেওয়া হচ্ছিল আর কি। তো আমি খুবই হতাশ যে কি পরিমাণে মানে একজন প্রার্থীর পেছনে কি পরিমাণে ব্যয় হয়, মানে আমি যদি আমার কথা বলি, আমার লিফলেট আমি এখনো পর্যন্ত ছাপিয়েছি সর্বোচ্চ, আমি হিসাব কারণ তো আমার হিসাব আছে না আমি কতটুকু লিফলেট ছাপিয়েছি, আমি 20,000-এর মতো লিফলেট ছাপিয়েছি, যেখানে আমার স্টুডেন্টই হচ্ছে কত 39,000 ভাইয়া বললো যে সামথিং, সেখানে মাত্র আমি 20,000 লিফলেট ছাপিয়েছি। তো সেখানে যদি আপনি নীলক্ষেতে যান 20,000 লিফলেট ছাপাতে আমার সর্বোচ্চ খরচ হয়েছে 10 থেকে 15,000 টাকার মতো, আর এর বাইরে হয়তো আমি 5,000 টাকার মতো খরচ করেছি। তো এই থেকে আমার মনে হয় যে 20 থেকে 25,000 টাকার মধ্যে একটা নির্বাচন করা অর্গানিক্যালি সম্ভব, কিন্তু এর বাইরে অনেকে অনেক কিছু করছে যেটা আমরা জানি, শুনছি এবং আমরা দেখছি। তো সব কিছুর পরে বলতে চাই যে আমাদের যদি জয় হয় সেটা অর্গানিক্যালি হবে, আমাদের যদি ভালোবাসা থাকে সেটা একটা স্টুডেন্টের থেকে সেটা একদম অর্গানিক একটা ভালোবাসা আমরা পাবো ইনশাল্লাহ। জি মিনহাজ, একই প্রশ্ন আসলে যে ফান্ডিংটা প্রচার প্রচারণার ক্ষেত্রে এই ফান্ডিংটা কিভাবে আসলে হয়, বা আপনার কত খরচ হলো? আচ্ছা, ফান্ডিং এর আগে যে বিষয়টা আসছে এটা একটু ক্লারিফিকেশন দরকার, যে নাহিদ ইসলাম আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির নেতা, তো সে কিন্তু এখন রানিং একটা দলের চেয়ারম্যান, ঠিক আছে। রাজনৈতিক উঠা বসা অনেক কিছুই অনেকের সাথে অনেক আগে থেকেই থাকে, ঠিক আছে। এবং হচ্ছে আমরাও কিন্তু হচ্ছে সকল ক্যাম্পাসে যারা এখন অবস্থান করছি, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক রাজনৈতিক সহাবস্থান এখন ক্যাম্পাসে বিরাজ করছে। ছাত্র দলের সাথে দেখা হইলে ছাত্র শিবিরের ভাইয়েরাও হাত মিলাচ্ছেন, বাক্সাসের সাথেও সবাই একেবারে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মিতুর সাথে বা ক্যাম্পাসে দেখা হইলে কিন্তু আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থানের মধ্যে দিয়ে আছি। বাট যখন আমরা বলছি যে আমরা লেজুর ভিত্তি করি না, তখন কিন্তু হচ্ছে সেই জায়গায় আমার অনেকগুলো স্ট্যান্ড নেওয়ার সময় সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে, যেখানে এনসিপির সেন্ট্রাল পেজ থেকে সরাসরি প্রমোশন দেওয়া হচ্ছে বাক্সাসের কমিটিকে, এবং নাহিদ ভাই একজন সচেতন খুবই বুদ্ধিমান একজন ব্যক্তি, যিনি জুলাই গণঅভ্যুত্থানে লিড করেছেন, তিনি কিন্তু হচ্ছে আবার আরেকজন ভিপিকে প্রমোট করছেন। মানে এটা অনেক কিছু করলে ব্যক্তিগত জায়গা থেকে করা যায়, বা আবার হচ্ছে আমার নিজের স্ট্যান্ডার্ড যখন আমি একটা দলের চেয়ারম্যানের জায়গায়, এটা ওনার বোঝা উচিত ছিল। তো এই জায়গাগুলো আসলে লেজুর ভিত্তি আমরা নাই, এটা নিয়ে কিন্তু ট্রল হয়েছে, পুরো দেশ জুড়ে ট্রল হয়েছে, আমরা লেজুর ভিত্তি করি না, বাট আবার প্রমোশন হচ্ছে, ব্যাপক সমালোচনা হচ্ছে। এটা আমিও প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশের সামাজিক চিত্র বলেন, পলিটিক্যাল মানে চিত্র বলেন, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো সেই জায়গায় বলতে চাই যে এই যে রাজনৈতিক যে চিত্রটা সেটা যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পরে দেখবেন যে অনেক এমন মানুষ উঠে আসছে এই আপনার নাহিদ ভাই কি সাদিক কায়েম ভাইয়ের পোস্ট শেয়ার দিবে? ওনারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু একসাথে পলিসি মেকিং আমি আপনাদের কাছে আসবো, কিন্তু আমি মিনহাজের কাছে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের ফান্ডিং এর বিষয়টি একটু জানতে চাই। ফান্ডিং এর প্রশ্নটা আমরাও লিফলেট পোস্টারের বাইরে গিয়ে আমাদেরও তেমন কোনো খরচ নাই, এবং প্রত্যেক প্রার্থী আমার পার্সোনালি আমার যতটুকু আইডিয়া যে এখনো পর্যন্ত ট্রেমেন্ডাস কাজ করেছে অর্গানিক্যালি, প্রত্যেকটা প্রার্থীর কাছে যাওয়ার চেষ্টা করেছে, রাতে 3-4 ঘন্টা ঘুম, এর বাইরে গিয়ে বাকি সময়টা প্রচারণা মেকানিজম, মানুষের জন্য রিচ করা, মেসেজে রিচ করা, পার্সোনালি ভোটারদের কাছে যে মেসেজটা বলছি সেই মেসেজ, তো এটা করার চেষ্টা করছি অর্গানিক্যালি। সেইখানে ও যখন বললো 20,000, আমি ক্যালকুলেট করছিলাম যে আমার ব্রেনে যে আমি কতটুকুগুলো লিফলেট বিতরণ করেছি। স্টিল এখনো পর্যন্ত আমার পার্সোনাল লিফলেট হয়েছে 20,000, এখনো সম্ভবত 1-2 হাজার রয়ে গেছে এখনো পর্যন্ত আমার, ঠিক আছে। তো তার মানে আমি তার থেকে অ্যাক্সিড করে যাইনি খরচের দিক থেকে, এটা বলতে পারি। আর খরচটা আমার পার্সোনালি করতে হয়নি, এটা প্যানেল করেছে। আর এই জায়গাটা আসলে আমরা বলবো, আমরা স্বীকার করতে দ্বিধা নাই যে ছাত্র শিবিরের একটা স্ট্রং ফাইন্যান্স বেসমেন্ট আছে আমাদের। কেন? কারণ হচ্ছে আমাদের অ্যালামনাইরা আমাদেরকে খুবই ট্রাস্টওয়ার্দি মনে করে, এবং তারা দু হাত খুলে আমাদেরকে সহযোগিতা করে। তারা দেখা যায় যে নিজের বাজারের খরচ থেকে সেভ করে আমাদেরকে সহযোগিতা করে। কেন? কারণ ছাত্র শিবিরে একেবারে আমরা যখন ক্লাস 6-7 থেকে পড়াশোনা করি, তখন থেকে আমাদেরকে এটা শেখানো হয়েছে, একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে এসেছি। প্রত্যেক মাসে মাসে আমাদেরকে 20 টাকা করে দেওয়া, এবং বলা হয়তো প্রত্যেক মাসে তুমি 5 টাকা হইলেও বৃদ্ধি করবা। এই যে মানে সদকা করা বা দান করা, এটাকে বৃদ্ধি করা, কল্যাণকর কাজে ব্যয় করার ক্ষেত্রে হিসাব মানে হাত খুলে প্রয়োজনে নিজে কম খরচ করে দিয়ে দেওয়া, এই প্র্যাকটিসগুলো কিন্তু আমাদের ছিল, যার কারণে আমাদের যারা অ্যালামনাই হয়েছে তারা আমাদেরকে হাত খুলে সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ এই জায়গাটাই একটা স্ট্রং আমাদের বেসমেন্ট আছে, এটা আমরা স্বীকার করি। বাট এই ফাইন্যান্সটা কোনো ইলিগেল জায়গা থেকে না, এটা আমরা বলতে পারবো যে অন্যান্য দল যেরকম হচ্ছে তাদের ফাইন্যান্সটা কোথা থেকে আসে তারা হয়তো নিজেরাও ক্ল্যারিফাই করতে পারবে না অনেক কিছুই। কাদের কথা বলছেন সেটি?
সেটা যে কোনো ছাত্র শিবির ছাড়া অন্য যে কোনো রাজনৈতিক সংগঠনের ক্ষেত্রে যান, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে তার ফাইন্যান্সটা আসলে কোথা থেকে আসে। এটা কি চাঁদাবাজি থেকে, নাকি এটা টেন্ডারবাজি থেকে, নাকি এটা অন্য কোনো ব্ল্যাক মানি থেকে? এটা কি বাক্সাসের কেউ কি সেই একই প্রশ্ন উঠতে পারে যে আসলে তারা, আমি বলবো যে তারা ক্লিয়ার করুক যে আসলে তাদের ফাইন্যান্সটা কোথা থেকে আসে। আমি কি এটার উত্তর দিব? আমি এটার উত্তর দিতে চাই মিনহাজ ভাইকে, কারণ হচ্ছে যে অবশ্যই জানা আমি উচিত জানতে চাই, আমাদের আমি জানতে চাই ফাইন্যান্সটা আসলে কোত্থেকে আসে। আপনি জানবেন যে আমরা যখন প্রত্যেক মাসে সব মিটিং করি, বা আমাদের এখনো পর্যন্ত অনেকগুলো মিটিং হয়েছে, প্রত্যেকটা মিটিংয়ে না আমাদেরকে কিছু ফি দিতে হয়, মানে এই মিটিংয়ে যাওয়ার জন্য কিছু ফি দিতে হয়। আপনি জানেন যে একটা মিটিংয়ে বসলে কিন্তু সবার একটা হালকা পাতলা খাবার দাবার ব্যবস্থা করা লাগে। তার মানে আপনাদের এই পার্সোনাল ফি দিয়ে আপনাদের নির্বাচনী প্রচার প্রচারণা, আমি তো বললাম যে আমাদের নির্বাচনী প্রচারণার টাকাটা এত কম যে আমার মনে হয় যে অন্য কোনো প্রার্থী যদি এখানে আসতো তাহলে সে হতাশ হয়ে যেত। আসলে সেই জায়গায় বলতেছিলাম যে আমাদের যে ফান্ডিং এর জায়গাটা আসলে আমরা নিজেরা খুবই অর্গানিক্যালি আসলে আগাচ্ছি, এবং আমরা এটাতে আসলে আনন্দিত যে যা আমরা পাচ্ছি সব ভালোবাসাই পাচ্ছি। তো সেই জায়গায় আমি নিজেও বলতে চাই যে আমার এই ফান্ডিং এর জায়গাটা একদমই আমাদের প্যানেল থেকে, এবং যদি এর বাইরেও কোথাও থেকে যে থাকে সেটা অবশ্যই আমাদের কি বলে যে অ্যালামনাই, আমাদের অ্যালামনাই বলতে বোঝাচ্ছি যে আমাদের সংগঠনের সাথে জড়িত বড় ভাই বা যারা আছে আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে চায়, তারাই আসলে আমাদেরকে ফান্ডিংটা করছে। আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই যেহেতু পার্সোনাল ফান্ডিং এর মাধ্যমে সবকিছু হচ্ছে, তাদের রেগুলার প্রোগ্রাম এবং হচ্ছে নির্বাচনী কাজগুলো হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই যারা বড় লোক তারাই বাক্সাস করতে পারবে, যারা আমাদের মতো গরিব তারা হয়তো বাক্সাসে গিয়ে, কারণ পার্সোনাল ফি আমি দিতে পারবো না, নির্বাচনী প্রচারণা করতে পারবো না, তাহলে আমার বাক্সাস করার না। আমি নিজেও বড়লোক না কিন্তু মিনহাজ ভাই, কিন্তু আপনি যেটা বললেন যে আপনাকে ক্লাস 6 থেকে আপনি কিন্তু ক্লাস 6 এ কোনো টাকা পয়সা ইনকাম করেন না, আপনার বাবা মা টাকা দিয়ে কিন্তু চলতে হয়, কিন্তু তখন কিন্তু আপনাকে 20 টাকা 5 টাকা দিতে হচ্ছে। তো সেই জায়গায় বলতে যে আপনাদের সেই ছোটবেলা থেকে এই টাকাটা দিয়ে আস্তে আস্তে হচ্ছে, এটা আপনাদের মানে ফরমেশনের জায়গা থেকে দেওয়া। তো সেই জায়গায় কিন্তু আমরা ওইরকম কোনো কিছু না, আমাদের রাজনীতির শুরুটাই হয়েছে ভার্সিটিতে আসার পর থেকে, এবং আপনারা জানেন যে আমরা কলেজ পর্যায়ের কোনো ছেলে মেয়েকে আসলে এখানে রাজনীতির জায়গা থেকে অ্যালাউ করি না। তো আপনাদের কিন্তু সেখানে ফরমেশনটা শুরু হচ্ছে ক্লাস 6 থেকে। সো এটা কিন্তু সো ফার একটা জিনিস, এবং আমরা আসলে তখন চিন্তা করতে পারি না। এটা রাজনীতি না, আমাদের অনেক মানে আমরা বলেছি যে আমাদের 95% কাজ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আরেকটা কথা আমি আপনার কাছে জানতে চাই, 5% কাজ হচ্ছে পলিটিক্যাল। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আপনি যেটা বললেন যে একটু আগে যে নাহিদ ভাই এটা বলেছে পলিটিক্যাল, এটা আমি আপনার কাছে জানতে চাই। আমার প্রশ্নটি হচ্ছে যে আসলে নাহিদ ইসলাম সম্পর্কে বলছিল যে তিনি এই পর্যায় থেকে আসলে এটি করাটা তার জন্য কতটুকু। তো আমি বলতে চাই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু এই সামাজিক যে চিত্র, রাজনৈতিক চিত্র, সেটা চেঞ্জ হয়েছে, এবং আপনি জানেন যে উনি বললেন যে উনি কি সাদিক কায়েম ভাইয়ের হচ্ছে যে পোস্ট শেয়ার করবেন কিনা। সাদিক কায়েম ভাইয়ের সাথে তার কোনো আদর্শিক মিল নেই। আরেকটা ব্যাপার হচ্ছে সাদিক কায়েম ভাইয়ের সাথে সে পলিসি মেকিং হয়তো বা এই আন্দোলনের সময় ছিল, কিন্তু কাদের সাথে তার যে রাজনৈতিক মানে সহাবস্থান ছিল বা রাজনৈতিক যে সম্পর্ক ছিল সেটা তো একদম ফার্স্ট ইয়ার থেকে। কাদের তো ফার্স্ট ইয়ারে মিল নাই, নাকি রাজনৈতিক মিল নাই, কোনটা মানে আমি বলি রাজনৈতিক এবং আদর্শিক দুই জায়গা থেকে কিন্তু মিল নাই। আপনি দেখেন যে সাদিক কায়েম ভাইকে সে কেন রাজনীতি আর আদর্শ আসলে দুজনের কাছে আমার জানতে চাই, রাজনীতি কি আর আদর্শটা কি? আপনারা দুজনেই এটাকে আলাদা করছেন। আসলে রাজনীতি করতে হয়, আদর্শের জায়গাটা হচ্ছে বেস, রাজনীতি তার পরের স্টেপ। আমার কাছ থেকে আমি যদি মানে চিন্তা করি, তো সেই জায়গায় বলতে আপনার আদর্শই তো রাজনীতিতে প্রতিফলন ঘটবে। হ্যাঁ সেটাই, মানে রাজনীতির পরের স্টেপটা, সরি আদর্শের পরের স্টেপটা আসলে রাজনীতি। তো সেই জায়গায় বলতে চাই যে নাহিদ ভাইয়ের সঙ্গে কাদের সেই প্রথম বর্ষ থেকে, কাদের ছাত্র শক্তিতে ছিল, কাদের আওয়ামী লীগের বিরুদ্ধে, এন্টি ফ্যাসিস্টের বিরুদ্ধে, সেই প্রথম বর্ষ থেকে নাহিদ ভাইয়ের সাথে চলতেছে। তো সেখানে তো মানে সাদিক কায়েম ভাই নাহিদ ভাইয়ের সাথে ছিল না, নাহিদ ভাই সাথে সাদিক ভাই আসলে সে আন্দোলনে। তো সেই আসলে সেই যে সম্পর্কটা, সেই সম্পর্ক রেখে আপনি কিভাবে আসলে বলেন যে আসলে উনি কি পোস্ট শেয়ার করবে কিনা? মানে আপনি স্বীকার করতে চাচ্ছেন না যে এটা লেজর ভিত্তিক কারণে করেননি, এটা সম্পর্কের কারণে করেছে? অবশ্যই ব্যক্তিগত সম্পর্কের কারণে করেছে, কারণ নাহিদ ভাই তো আমাকে নিয়ে কোনো পোস্ট করেনি, নাহিদ ভাই তো অন্য কাউকে নিয়ে কোনো পোস্ট করেনি। অডিয়েন্সরা নিশ্চয়ই এটা জাজ করবে, আমি অডিয়েন্সদের কাছে। তবে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আমরা কিছু ভিডিওতে দেখেছি আপনি কিন্তু আপ বাংলাদেশের প্রতিনিধি হয়েছে যে শিবিরের প্যানেলে যুক্ত হয়েছেন। তো আপনি কি কখনো শিবিরের সাথে যুক্ত ছিলেন কিনা? এবং আমরা যে দেখতে পাচ্ছি যে আপ বাংলাদেশ যেটি একটা প্ল্যাটফর্মের মতো আবারও গঠন হয়েছে, সেই প্ল্যাটফর্মে কিন্তু আলী হাসান জুনায়েদ ভাই, রাজি সালমান রিফাত ভাইরা আছে, তারাও কিন্তু ক্যাম্পাসে এসে সাদিক কায়েম ভাইদের সাথে প্রচারণায় অংশ নিয়েছেন। তাহলে তারা আসলে কেন এই শিবিরের সমর্থিত প্যানেলকে? আমি নিজে দেখেছি, ভিডিও আছে আমার কাছে, আমি যদি দেখাই যে রাজি সালমান রিফাত ভাই সাদিক কায়েম ভাইয়ের সাথে মল চত্বরে দাঁড়িয়ে আপ বাংলাদেশ থেকে করছেন, মানে কেন করছেন আপনি শিবির সমর্থিত প্যানেলে? কেন অন্য কোনো প্যানেলে না?
আপনি আসলে আগে শিবির করেছেন কিনা এবং আচ্ছা, প্রশ্ন অনেকগুলো একসাথে হয়ে গেছে। একই প্রশ্ন আসলে। অনেকগুলো একসাথে হয়ে গেছে। আপনি নিজে আমাকে বলছেন যে আপনি শিবির বাংলাদেশের করেছি। আমি ছাত্র শিবিরে হচ্ছে তামিমের মিল্লাত যে শাখাটা আছে সেই শাখার সভাপতি ছিলাম। আর আমাদের ছাত্র শিবিরের একটা সিস্টেম হচ্ছে একটা সার্টেন টাইমের পরে গিয়ে ছুটি নিতে হয়। আমি এই বছর 2025 জানুয়ারিতে ছুটি নিয়েছি। যেহেতু আমি ছাত্র শিবির থেকে ছুটি নিয়েছি এবং ছাত্র শিবির কিন্তু জামাত ইসলামের কোনো লেজুর ভিত্তিক সংগঠন না, এই জন্য আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমি কিন্তু ছাত্র শিবির শেষ করে আমি জামাত ইসলামের জন্য যাওয়াটা বাউন্ড ছিলাম না। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ের যেহেতু একটা অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি আপ বাংলাদেশ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, সেই জায়গায় আমার কিছু কাজ করার আছে। লিটারেলি আমার কাছে মনে হয়েছে জুলাইয়ের যে শক্তিগুলো হয়েছে সেগুলো অনেকগুলো জায়গায় মানে সাধারণ মানুষের যে প্রত্যাশা নিয়ে জুলাই রাস্তায় নেমে আসছিলেন জীবন বাজি রেখে, সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। তো সেই জায়গায় কিছু সৎ ভালো মানুষের সাথে থাকা দরকার। এই জায়গা থেকেই কিন্তু হচ্ছে আমার আপ বাংলাদেশের সাথে যুক্ত হওয়া। আপ বাংলাদেশের থেকে কি আপনি আবার শিবিরে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? না, যেহেতু আমি ছাত্র শিবির থেকে ছুটি নিয়ে নিয়েছি, সেখানে আর যাওয়ার সম্ভাবনা নেই। ইভেন আমি জুলাই গণঅভ্যুত্থানে কিন্তু উত্তরা বিএনএস সেন্টারে গুলিবিদ্ধ হয়েছিলাম। 4টা মামলা হয়েছিল, 3টাতে আমাকে প্রধান আসামি করা হয়েছিল। তো এই পথগুলো কিন্তু আমরা হেঁটেছি, ছাত্র শিবিরে সাথে থেকে হেঁটেছি। এটা হচ্ছে মিতুর যে প্রশ্ন যে ছাত্র শিবিরের সাথে ছিলাম কিনা, ছাত্র শিবিরের সাথে ছিলাম। আর এই তো আর হচ্ছে একটা প্রশ্ন করেছিলাম যে ভাই আপ বাংলাদেশের যে আপনি জানি যে প্রধান হিসেবে আছেন আলী হাসান জুনায়েদ ভাই, তারপর রাফি সালমান রিফাত ভাই, ওরা তো ওনারাও কিন্তু হচ্ছে আপনাদের ছাত্র শিবিরের যে প্যানেল আছে সেটাকে হচ্ছে সাপোর্ট দিয়ে যাচ্ছে একদম সরাসরি এবং অনলাইন বেসিসে যেভাবেই বলেন না কেন দিয়ে যাচ্ছে। এবং আমি সেটা তাহলে আপনি কি এটা বলবেন যে ছাত্র শিবির আপনি একদিকে অভিযোগ করবেন যে ছাত্র শিবির জামাত ইসলামের বিরোধী সংগঠন নাকি আপ বাংলাদেশের সভাপতি ছিল? না, আপ বাংলাদেশ কিন্তু সভাপতি ছিল, সভাপতি ছিল একসময় আলী হাসান জুনায়েদ ভাই, রাফি সালমান রিফাত ভাই সভাপতি ছিল। সেই জায়গা থেকে বলতে চাই যে আসলে শিবির থেকে গিয়ে কিন্তু ওরা হচ্ছে যে আপ বাংলাদেশটা গঠন করেছে। এখন কি আসলে এই আপ বাংলাদেশ জুলাই থেকে উঠে আসে কিন্তু একটা সংগঠন, সে কি সবসময় আসলে শিবিরকেই সমর্থন করে যাবে নাকি তারা পুরো বাংলাদেশের মানে সবাইকে আসলে যখন দরকার পড়বে তখনই তাদের সাথে গিয়ে কাঁধে কাঁধ মিলাবে? আসলে সেটা জানতে চাচ্ছি। অবশ্যই কাঁধে কাঁধ মিলাবে। এবং আপনি দেখে থাকবেন যে আমি এখন পর্যন্ত যা দেখতেছি সব ওই শিবির কেন্দ্রিকই দেখতেছি, শিবিরকেই আসলে তারা প্রমোট করছে। আপ বাংলাদেশের জায়গা থেকে আপনি যদি নিরপেক্ষভাবে জাজ করে থাকেন তাহলে দেখবেন যে প্রায়শই যখন বিএনপি কোনো ভালো স্ট্যান্ড নেয় তখন তাদের পক্ষ দাঁড়ায়, যখন এনসিপি ভালো কোনো স্ট্যান্ড নেয় তখন তাদের পক্ষ প্রশংসা করে। এবং আপ বাংলাদেশের অন্যতম একটা মোটো মানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমরা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চাই, রাজনৈতিক সংস্কৃতিটাকে পরিবর্তন করতে চাই। সেই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আপ বাংলাদেশের যাত্রা শুরু। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু বিষয় নিয়ে ডাকসু নির্বাচনে অনিয়মের শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা, আজকে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে 10 দফা দাবি জানিয়েছেন তারা। আমি একটু দাবিগুলো উল্লেখ করতে চাই। প্রবেশপথ বন্ধ না করে নিরাপত্তা জোরদার করতে হবে, কারা প্রবেশ নিয়ন্ত্রণ করবে তা প্রকাশ করতে হবে, নারী শিক্ষার্থীদের পরিচয় যাচিয়ে নারী শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে, পোলিং অফিসার নিয়োগে স্বচ্ছতা আনতে হবে, ভোট গ্রহণের সময় বিকেল 5টা পর্যন্ত বাড়াতে হবে, পোলিং এজেন্টদের ভেতরে থাকার সুযোগ নিশ্চিত করতে হবে, গণমাধ্যম কর্মী ও পোলিং এজেন্টদের জন্য গাইডলাইন প্রকাশ করতে হবে, বুথের বাইরে লাইন ব্যবস্থাপনায় শিক্ষক ও অফিসার নিয়োগ দিতে হবে, গুজব বা ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নিতে হবে, পর্যবেক্ষক ও এজেন্টদের জন্য বিশ্রাম কক্ষ রাখতে হবে, অস্বচ্ছতার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও প্রশাসনকে জবাবদিহি করতে হবে। সবগুলো দাবি যৌক্তিক অবশ্যই। আপনারা কি মনে করেন, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, খুব সংক্ষেপে উত্তর দিবেন, কোনো অনিয়মের সংখ্যা কি আছে কি? আসলে অনিয়মের সংখ্যা বলতে কি, আপনি জানেন যখন নির্বাচন মানে ভোট গ্রহণ করা হবে তখন কিন্তু সেখানে আমাকে কিন্তু বলা হয়েছিল আমার পোলিং এজেন্ট দেওয়ার জন্য যদি কেউ থাকে, আমি কিন্তু দিতে পারিনি। আমার যারা আছে তারা আসলে ওইভাবে ভিতরে বসে থেকে এইভাবে সারাক্ষণ ওই অবস্থাতে থাকবে বলে তারা আসলে রাজি হয়নি। তারপরে বলতে চাই যে এই পোলিং এজেন্টের ছাড়াও কিন্তু আমাদের কিছু শিক্ষক ওইখানে উপস্থিত থাকবেন। আমি সেটা সংখ্যা হিসেবে যদি জানি তাহলে সেটা 170 জন শিক্ষক এই নির্বাচনী কার্যক্রমে হচ্ছে যে থাকবেন। কিন্তু এই 170 জন কারা কারা সেটা আমরা এখনো পর্যন্ত জানি না, এবং এই 170 জন কিভাবে নির্বাচিত হলো সেটাও আসলে আমরা জানি না। তবে আমি আসলে অবশ্যই শঙ্কার জায়গা আসলে রয়ে যাচ্ছে যে এখানে কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ হবে বা হচ্ছে মদতপুষ্টতা থাকবে কিনা, সেটা নিয়ে আসলে আমার শঙ্কার জায়গা অবশ্যই আছে। এবং ভোট কেন্দ্র নিয়ে কিছুক্ষণ আগে আমি আবার বলেছিলাম যে ভোট কেন্দ্র নিয়েও আমার শঙ্কার জায়গা অবশ্যই আছে। জি, মিনহাজ আপনাকে দিয়ে শেষ করবো। মিতু বলছেন যে শঙ্কার জায়গা আছে, শিক্ষক নেটওয়ার্কও বলছে তাদের শঙ্কার জায়গা আছে, আপনি কি মনে করেন শঙ্কার জায়গা আছে কি? এই শঙ্কাটা তো অবশ্যই আছে। কেন? কারণ হচ্ছে আপনারা দেখেছেন যে আমরা
প্রার্থীরা খুব উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছিলাম, শিক্ষার্থীরা এটাকে উৎসবমুখর পরিবেশে এটাকে রিসিভ করেছে, কিন্তু হঠাৎ করেই মনে হইলো যে হচ্ছে কোথা থেকে মানে আকাশে মেঘনা জমতে বৃষ্টি নেমে আসলো, হাইকোর্ট আমাদেরকে নির্বাচন বন্ধ করার একটা রিট জারি করে দিল। মানে এটা কোথা থেকে কিভাবে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, কোথা থেকে ম্যানিপুলেটেড হয়েছে, এটা আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীদের কাছে বোধগম্য না। এবং এটা নিশ্চিতভাবেই একদিকে যে একটা কেন করছে সেটা বোধগম্য না হলেও কারা এটার পিছনে আছে সেটা কিন্তু সবাই আঁচ করতে পারছে। যারা শুরু থেকেই ডাকসুকে চায় নাই, তারা বলার চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ডাকসুর জন্য প্রস্তুত না, এই ধরনের বিভিন্নভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু তারা ডাকসুকে পিছিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত ছিল। এবং যখন তারা দেখেছে, যখন প্রচার প্রচারণা শুরু হয়েছে যে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে প্রত্যাশিত লেভেলে দূরে সরে যাচ্ছে, রেসপন্স তারা পাচ্ছে না, তখন কিন্তু হচ্ছে এদিকে আর ইঞ্জিনিয়ারিং করতে না পেরে এটাকে হাইকোর্টের মাধ্যমে থামিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছে। তো এই যে কিছু কিছু জায়গায় হস্তক্ষেপ করা, ঘৃণ্যভাবে হস্তক্ষেপ করা, এগুলো তো ষড়যন্ত্রেরই অংশ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্যতম একটা জায়গা হচ্ছে যে এখানে সাদা দল এবং নীল দল যেই দুইটা ভাগ আছে এখানে। তো এই যে জায়গাটা শিক্ষকদের মধ্যে রাজনীতিকীকরণ, আমরা কিন্তু আমাদের ইশতেহারে রেখেছি শিক্ষকদেরকে রাজনীতি মুক্ত করা, এটা অনেক বেশি জরুরি। তাই এখন এই যে 170 মিতু যে পয়েন্টটা তুলে নিয়ে আসছে যে কাদেরকে কোনো শিক্ষক নাই, আমি তো জানি যে আপনাদের শিক্ষক আছে, এবং বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিসি আছে উনি কিন্তু জামাত সমর্থিত বিসি, মানে বলা হয় ভাই। আবার আমরা জানি যে রাবিতে যে বিসি আছে, তোমার মতো একজন রাজনৈতিক সচেতন, তোমার মতো একজন রাজনৈতিক সচেতন বিষয়, এগুলো আমি আসলে শেষ করতে হবে। তো এই জায়গাটায় মানে 170 জন কাদেরকে বাছাই করেছে লিটারেলি এটা আমরাও জানি না। ইভেন এই যে দিনে রাতে কখন কিভাবে নোটিশ জারি হয় সেটা কিন্তু হচ্ছে আমরাও জানি না। তো সেই জায়গা থেকে যদি আমাদের শিক্ষক সেখানে প্রভাবশালী জায়গায় থেকেই থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো আমরা আগে থেকে জানতাম বা আমাদেরকে এই জায়গায় একটা অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ ছিল। বাট লিটারেলি কিন্তু সেটা হচ্ছে না। আমাদের শিক্ষক আছে খুবই হাতে গোনা কয়েকজন, কিন্তু পলিসি মেকিং এর জায়গায় বা হচ্ছে নীতি নির্ধারণের জায়গায় সেই জায়গায় কিন্তু সবসময় আমাদেরকে এই জায়গায় বৈষম্যের শিকার হয়ে আসতে হয়েছে। বিগত সময়গুলোতে এখনো আমরা সেই বৈষম্যটা এখনো পর্যন্ত ভাঙতে পারিনি। তবে বলেছিল যে আপনারা কিন্তু ভাগ বটোয়ারা করছেন যে বিসি হয় যদি জামাতের তাহলে হচ্ছে প্রভিসি হচ্ছে বিএনপির, আবার ধরেন যে প্রবোস্ট যদি হয় হচ্ছে যে মানে বিএনপির, আর এরকম মানে ভাগ বটোয়ারা করে চলছে আর কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। না না, এই অভিযোগের উত্তরটা দেওয়াটা জরুরি। মিতুর মতো একজন রাজনৈতিক সচেতন একজন প্রার্থী, প্লিজ তুমি যেহেতু বলেছ, তো সেই জায়গাটা হচ্ছে এই যে মিতু যে অভিযোগটা করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে, প্রভোস্ট, প্রক্টর বা হচ্ছে এই যে ভাগাভাগি করে নেওয়ার যে ব্যাপারটা, আমাদের কাছে এই তথ্য আছে। এনসিপি যেহেতু এখন কিংস পার্টি বলা হয়ে থাকে তাদেরকে, আর যেহেতু তাদেরই ছত্রছায়ায় একটা সংগঠন হচ্ছে বাকশাস, তাদের প্রভাব প্রতিপত্তি কম না। এবং অনেক জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আছে যে তারা বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা তাদের এই প্রভাব, যে আমি সমন্বয়ক ছিলাম, আমি এটা ছিলাম, আমি সেটা ছিলাম, এই প্রভাবটুকু কিন্তু পর্যন্ত সচিবালয় পর্যন্ত এই প্রভাবগুলো খাটানো হচ্ছে। লিটারালি এই অভিযোগগুলো কিন্তু আমাদের কাছে উইথ প্রুফ অনেকগুলো জায়গায় প্রুফ আছে। শেষ করতে হবে আসলে, আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অভিযোগ থাকবে, পাল্টা অভিযোগ থাকবে, সেটা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ অডিয়েন্সদেরকেও, অনেক অনেক ধন্যবাদ 21 টিভিকে। ধন্যবাদ আপনাকে আবারও। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।